আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য যে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে অথবা বিভিন্ন সমাবেশে যে বক্তব্যগুলো দিচ্ছেন বা যে তথ্যগুলো তুলে ধরছেন, শুরু থেকে এই প্রশ্ন উঠছে যে এই বক্তব্যগুলো বা তথ্যগুলো তিনি কি নিজ থেকেই তুলে ধরছেন, নাকি কেউ তাকে ভুল তথ্য দিয়ে মানুষের সামনে হেয় প্রতিপন্ন করার সুযোগ করে দিচ্ছেন। কারণ তিনি যে বক্তব্যগুলো বা যে তথ্যগুলো আমাদের সামনে তুলে ধরছেন, নিশ্চয়ই সব নয়, তার বিশেষ বিশেষ কিছু হয় অসত্য, না হয় ভুল। এতে করে তিনি ট্রোলের শিকার হচ্ছেন। কারা ট্রোল করছে, কারা প্রশ্নবিদ্ধ করছেন, সেটি বড় কথা নয়। বড় কথা তার অনেকাংশই তো ভুল প্রমাণিত হয়েছে বা অসত্য প্রমাণিত হয়েছে। কিন্তু কেন একজন প্রধানমন্ত্রীর মুখ থেকে এই কথাগুলো বের হবে? সবশেষ গত 15 আগস্ট প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে একটি অনুষ্ঠানে বিদ্যুৎ সংকটের বিষয়ে তিনি যা বললেন, তুমুলভাবে তা সমালোচিত হয়েছে। তার বক্তব্যটা একটু ছোট করে আপনাদের সামনে তুলে ধরি। আপনারা নিশ্চয়ই অনেকে শুনেছেন, তারপর একটু আলোচনার সুবিধার্থে একটু বলি। তিনি বলছেন যে আমাদের এই মূল্যবান গ্যাসের একটি বড় অংশ বিদেশ থেকে আনতে হয়, জাহাজের মাধ্যমে এনে যে স্টোরেজে রাখতে হয়, অর্থাৎ এলএনজি টার্মিনাল, সেটির কথা বলছেন। সেই স্টোরেজের ব্যবস্থা মাত্র 2টি করে গিয়েছে 15 বছরের ফ্যাসিবাদী সরকার, এবং সেই 2টি ভাসমান জাহাজের একটিতে হঠাৎ দুর্ঘটনা ঘটে যাওয়ায় গ্যাসের সমস্যা দেখা দিয়েছে। নাম্বার 1। নাম্বার 2, তিনি বলছেন যে বিগত 17 বছরে ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার গ্যাসের একটি কূপও খনন করেনি বা সংশ্লিষ্ট সংস্থাকে কূপ খনন করতে দেওয়া হয়নি, বরং তারা এই সেক্টরটিকে বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছিল। এই ধরনের তথ্য যখন জাতির সামনে তুলে ধরা হয়, তখন আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। যতই বিরোধিতার খাতিরের জায়গা থেকে প্রধানমন্ত্রী এই বক্তব্য দেন না কেন, সেটি মানুষের কাছে দারুণভাবে প্রশ্নবিদ্ধ তো হয়, হাসিরও সৃষ্টি করে। বলতে বাধ্য হচ্ছি, প্রকৃত সত্যটা কি আসলে? মানে এমন হয় যে 2টি, 4টি, 5টি কূপ খনন করেছে আওয়ামী লীগ সরকার 15.5 বছরে, সেটিকে একেবারে উড়িয়ে দেওয়া যায় যে একটা কূপ খনন করেনি। কিন্তু আমি সে বিষয়ে পরে আসছি, গ্যাস কূপের বিষয়টি। এলএনজি স্টোরেজের ক্ষেত্রে বা এলএনজি টার্মিনালের ক্ষেত্রে তিনি যে বললেন যে আওয়ামী ফ্যাসিবাদী সরকার মাত্র 2টি এই স্টোরেজের ব্যবস্থা করে গেছে, তাহলে তিনি কি বলতে চেয়েছেন? এই মুহূর্তে যে বিদ্যুৎ সংকট, তা শুধুমাত্র এই 2টি এলএনজি টার্মিনাল আওয়ামী লীগ করে গেছে, তার একটি নষ্ট, এ কারণেই যাবতীয় বিদ্যুৎ সংকট? আবার এই 2টি তো করে গেছে আওয়ামী লীগ, নাকি অন্য কেউ করেছে? তাহলে যেই বিদ্যুৎ সংকটের জন্য ওই এলএনজি টার্মিনালকে অজুহাত হিসেবে দাঁড় করানো হচ্ছে, এই 2টি না করলে কি হতো? আওয়ামী লীগ গ্যাস কূপের ক্ষেত্রে পরিসংখ্যান দেওয়ার আগে একটি কথা বলে রাখি। অবশ্যই আওয়ামী লীগের 15.5 বছরের শাসনের জ্বালানিতে আমরা মোটামুটি আমদানি নির্ভরই থেকে গেছি, কথা সত্য। কিন্তু নিজস্ব উৎপাদন যে কিছু নেই তা তো নয়। এ কথাও সত্য যে আওয়ামী লীগ সরকার জীবাশ্ম জ্বালানিতে গুরুত্ব দেয়নি। সৌর বিদ্যুৎ যে পরিমাণ উৎপাদনের কথা ছিল সেটি পারেনি, সেদিকে গুরুত্ব কম দেওয়া হয়েছে। মাটির নিচে কয়লা কোন পদ্ধতিতে উত্তোলন করা হবে সে বিষয়ে সিদ্ধান্তহীনতার কারণে কোনো ধরনের কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, এবং এই বিদ্যুৎ জ্বালানি খাতে অবাধে
টাকা লুটপাট করা হয়েছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে, এ কথাও সত্য। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে সরকারের সব ধরনের কর্তা ব্যক্তিরা যে একই সুরে বলছে যে গত 17 বছরে আওয়ামী লীগ বিদ্যুৎ খাতে কিছুই করেনি, একটা গ্যাস কূপ খনন করেনি। প্রকৃত সত্য হচ্ছে এই যে 15.5 বছরে আওয়ামী লীগের সময়ে অর্থাৎ 2009 থেকে 2024 সালের জুলাই পর্যন্ত সেই সরকারটি 155টি গ্যাস কূপ খনন করেছিল এবং এই যে 155টি গ্যাস কূপ খনন করেছে তার মধ্যে 6টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে, সচল হয়েছে, উত্তোলন করা হচ্ছে গ্যাস। কোন 6টি? সুন্দরপুর, শ্রীকাইল, রূপগঞ্জ, নর্থ ভোলা, জাকিগঞ্জ এবং ইলিশা। এবং এই যে ভোলা গ্যাস কূপ ক্ষেত্রের উদ্বোধন করা হলো সেটি আমি নিজে নিউজ কভার করতে গিয়েছিলাম যখন আমি মাঠে কাজ করতাম, টেলিভিশনে কাজ করতাম। 2009 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন গ্যাসের উৎপাদন ছিল 1744 MMCFD। সেখান থেকে উৎপাদন কিভাবে বাড়ানো যায় আওয়ামী লীগ কিছু উদ্যোগ নিয়েছিল। দেশীয় অনুসন্ধানে জোরদার, এই যেমন 155টি গ্যাস কূপ খনন করা হয়েছে। উৎপাদন বৃদ্ধির নিশ্চয়ই আমরা জানি 2009 সালের আগে 2006 সালের শেষে এসে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ছিল বা বিদ্যুৎ উৎপাদন হতো 3200 মেগাওয়াটের কাছাকাছি। সেই 3200 মেগাওয়াট থেকে আওয়ামী লীগ তো 17,000-এর বেশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে এবং সক্ষমতা দিয়ে গেছে 30 থেকে 33,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের। অর্থাৎ অবকাঠামো রয়েছে, আমাদের জ্বালানি থাকলে সেই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। এবং আমদানির ক্ষেত্রেও কিছু পদক্ষেপ নিয়েছে। এইসবের কারণে করোনা মহামারীর আগে দেশীয় গ্যাস উৎপাদন বেড়ে হয় 1744 থেকে 2750 MMCFD। এবং যদি শুধু গ্যাস উত্তোলন নয়, গ্যাসের উৎপাদন শুধু নয়, অবকাঠামোগতভাবে উন্নয়ন করেছে। যেমন যে 2টি LNG টার্মিনালের কথা নিজেই বলেছেন প্রধানমন্ত্রী, সেটিও তো আওয়ামী লীগ করেছে। পাশাপাশি কি হয়েছে যে অনুসন্ধান কার্যক্রম ব্যাপকভাবে মোটামুটি সম্প্রসারিত করেছিল। দ্বিমাত্রিক সিসমিক জরিপ চালানো হয়েছে 31,281 লাইন কিলোমিটার। ত্রিমাত্রিক 3D জরিপ প্রায় 6,986 বর্গ কিলোমিটার এলাকায় করা হয়েছে। এই যে দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক সিসমিক জরিপ, এটা কি? এটি হচ্ছে ভূগর্ভস্থ শিলাস্তর, খনিজ জ্বালানি, তেল ও প্রাকৃতিক গ্যাসের অবস্থান নিখুঁতভাবে জানার জন্য 2টি আধুনিক পদ্ধতি। মানে ভূগর্ভের উপরে প্রচন্ড শব্দের উৎপাদন করে বৈজ্ঞানিক পদ্ধতি। যাই হোক, সে বিষয়ে বিস্তারিত না বললাম। পাশাপাশি সমুদ্র বক্ষেও, সমুদ্র অঞ্চলেও অনুসন্ধান চালানো হয়েছে। গভীর এবং অগভীর সমুদ্রে 12,642 লাইন কিলোমিটার মাল্টি ক্লায়েন্ট 2D সার্ভে সম্পন্ন হয়। আর গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনের যদি পরিসংখ্যান দেওয়া হয়, যদিও প্রথমে জানিয়েছে 6টি গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলনের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ 2009 সালে সচল গ্যাস ক্ষেত্রের সংখ্যা ছিল 23টি, আর 2024 সালে আওয়ামী লীগ সরকারের বিদায়ের আগে সেটি দাঁড়ায় 29টিতে। এখন এই যে আমাদের বিদ্যুৎ মন্ত্রী থেকে শুরু করে সরকারের কর্তা ব্যক্তিদের অনেকের থেকে শুরু করে আমাদের খোদ প্রধানমন্ত্রী পর্যন্ত বললেন যে আওয়ামী লীগের 15.5 বছরে একটি গ্যাস কূপও খনন করা হয়নি। এটা তো ইনফরমেশন টেকনোলজির যুগ, তাই না?
বিরোধিতা খাতিরে আমরা বিরোধিতা করতে পারি, সমালোচনা করতে পারি। হ্যাঁ, বলুন যে 15.5 বছরের আওয়ামী লীগ আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসতে পারতো জ্বালানি। 15.5 বছরের আওয়ামী লীগ আরো 155 জায়গায় 200-300টি গ্যাস কূপ খনন করতে পারতো, বাপেক্সকে আরো শক্তিশালী করতে পারতো। বলুন এই কথাগুলো, তাতে কোনো সমস্যা নেই। তাদের ত্রুটিগুলো তুলে ধরুন। লুটপাট হয়েছে, আমি তো নিজেই বললাম লুটপাট হয়েছে অবাধে, কিন্তু একবারে রাতকে আমরা দিনকে রাত করে দেবো কিভাবে? যখনই এই বিষয়গুলো ঘটে তখন হাসির সৃষ্টি হয়, তখন সত্য কথাও গুজব বলে মনে হয়। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। আজ সুপ্রিম কোর্টে রাম মন্দিরের অনুদান চুরি মামলার আজকে শুনানি হয়েছে এবং সেখানে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা তদন্ত দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটিকে, এবং বলেছে যে এখানে জানো যাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে কিংবা যারা জড়িত তাদেরকে সম্পর্কে যেন কোনো রকম কাউকে ছাড় দেয়া না হয়। দেখুন, ভগবান রামের নামে ভক্তদের দেয়া টাকা যদি কেউ চুরি করে তবে তাকে কি বলা হবে? সাধারণ চোর, বিশ্বাসঘাতক, নাকি ধর্মীয় আবেগকে ব্যবহার করে সংঘটিত আরো গুরুতর কোনো অপরাধ? অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দেয়া অনুদান ও প্রণামীর এক অংশ তছরূপের অভিযোগ এখন আর নিছক রাজনৈতিক বিতর্কের মধ্যে সীমাবদ্ধ নেই। বিষয়টি পৌঁছে গিয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। আজ 17 আগস্ট 2026 সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে বিশেষ তদন্তকারী দল বা এসআইটিকে দ্রুত, অত্যন্ত দ্রুত তদন্ত শেষ করে মামলাটিকে তার যৌক্তিক পরিণতিতে পৌঁছে দিতে হবে। তবে শুরুতেই একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখা দরকার। এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি যে রাম মন্দির নির্মাণের জন্য দেশ জুড়ে সংগ্রহ করা গোটা অনুদান ব্যবস্থাতে কোনো দুর্নীতি হয়েছে। সেটা কিন্তু এখনো অবধি সে সম্পর্কে কোনো রকম অভিযোগ নেই। বর্তমান ফৌজদারি মামলার কেন্দ্রবিন্দু হল মন্দিরে জমা পড়া নগদ প্রণামী ও অনুদান গণনা করা, সংগ্রহ করা এবং পরিবহনের পর্যায়ে, মানে রাম মন্দির থেকে ব্যাংকে নিয়ে যাওয়ার পর্যায়ে একদল কর্মীর বিরুদ্ধে টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অর্থাৎ অভিযোগ অত্যন্ত গুরুতর, কিন্তু তদন্ত শেষ হওয়ার আগেই ওই রাম মন্দির ট্রাস্টকে অপরাধী ঘোষণা করার বিরোধিতা, সেটাও কিন্তু দেখতে হবে। আজকের প্রতিবেদনে আমরা জানব কি অভিযোগ উঠেছে, কারা গ্রেপ্তার হয়েছেন, সুপ্রিম কোর্ট ঠিক কি নির্দেশ আজ দিয়েছে, কেন এসআইটি একজন ফরেনসিক অডিটর নিয়োগ করেছে, আর এই ঘটনা কি শুধুই কয়েকজন কর্মীর চুরি নাকি অনুদান পরিচালনার গোটা ব্যবস্থার দুর্বলতা। প্রথমে আসুন ঘটনাটি সামনে এলো কিভাবে। অযোধ্যার শ্রীরাম জন্মভূমি মন্দিরে প্রতিদিন বিপুল সংখ্যক ভক্ত আসেন। কেউ নগদ টাকা দেন, কেউ মূল্যবান সামগ্রী দেন, আবার অনেকে অনলাইনে অনুদান জমা করেন। এই বিপুল অনুদান সংগ্রহ করা, গণনা করা, হিসাবের খাতায় তোলা এবং ব্যাংকে পাঠানোর জন্য একটা নির্দিষ্ট প্রশাসনিক সিস্টেম বা ব্যবস্থা রয়েছে। কিন্তু অভিযোগ উঠেছে অনুদানের নগদ টাকা গণনা করা এবং এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, মানে ব্যাংকে নিয়ে যাওয়ার প্রক্রিয়ার মধ্যে ধীরে ধীরে টাকা সরানো হচ্ছিল। তদন্তকারীদের সন্দেহ এখনো পর্যন্ত এটা একদিনের বা একবারের ঘটনা নয়।
দীর্ঘ সময় ধরে অনুদান পরিচালনার ব্যবস্থাকে কাজে লাগিয়ে টাকা আত্মসাৎ করা হয়েছে। এটাই এখনো পর্যন্ত কিন্তু এটাই এই জায়গাতে এসে পৌঁছেছে। এই ঘটনায় মোট 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মন্দিরের তীর্থযাত্রী সহায়তা কেন্দ্রে নগদ টাকা গণনার দায়িত্বে একাধিক ব্যক্তি আছেন। অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র সহ ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, গ্রেপ্তারের পর অভিযুক্তদের কাছ থেকে প্রায় 79,80,000 টাকা উদ্ধার করা হয়েছে। আদালত তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। তবে মনে রাখতে হবে, গ্রেপ্তার বা টাকা উদ্ধার হওয়া মানেই আদালতে অপরাধ প্রমাণিত হয়ে যাওয়া নয়। চূড়ান্ত সিদ্ধান্ত হবে তদন্ত ও বিচার প্রক্রিয়ার ভিত্তিতে। এরপর আসুন, কত টাকা আসে রাম মন্দিরে সাধারণভাবে। রাম মন্দির শুধু একটি উপাসনা স্থল নয়, কোটি কোটি ভারতীয়ের কাছে এটি কয়েক শতাব্দীর ধর্মীয় এবং ঐতিহাসিক আকাঙ্ক্ষার প্রতীক। সেই কারণেই মন্দির নির্মাণ এবং পরবর্তী পরিচালনার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল পরিমাণ অনুদান এসেছে। রয়টার্সের দেয়া হিসাব অনুযায়ী 2026 সালের 31শে মার্চ পর্যন্ত মন্দিরে মোট প্রায়, এটা কিন্তু তৈরি নয়, এটা মন্দিরে অনুদান এবং প্রণামী যেটা জমা পড়েছে তার পরিমাণ 31শে মার্চ 2026 পর্যন্ত প্রায় 582 কোটি টাকা। আর উদ্ধার হয়েছে কত? প্রায় 80 লক্ষ টাকার পরিমাণ। এই পরিমাণটা তুলনামূলকভাবে ছোট মনে হতে পারে, কিন্তু প্রশ্নটা শুধু অঙ্কের নয়। ভক্ত যখন ঈশ্বরের নামে 100 টাকা দেন, তখন সেই 100 টাকাও তার কাছে পবিত্র। কেউ 500 কোটি টাকা থেকে 80 লক্ষ টাকা চুরি করেছে বলে এটা বলা যায় না যে মোট অর্থের তুলনায় চুরি কম হয়েছে, সুতরাং অপরাধটা ছোটখাটো। বরং ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিশ্বাসের দায় আরো বেশি, কারণ ভক্ত এখানে কোনো ব্যবসায়িক বিনিয়োগ করেন না, কোনো পণ্য কেনেন না, তিনি বিশ্বাসের ভিত্তিতে দান করেন। অতএব একটি টাকাও যদি হিসাবের বাইরে চলে যায়, তার জবাবদিহি প্রয়োজন। এবার আসুন, কেন বিষয়টি সুপ্রিম কোর্টে গেল। অভিযোগ সামনে আসার পর একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়। আবেদনকারীদের মধ্যে আইনজীবী নরেন্দ্র কুমার গোস্বামী, অজয় কুমার রায় কংগ্রেস নেতা ও দীনেশ কুমার যাদব এবং আরজেডি সাংসদ সুধাকর সিং রয়েছেন। 3টি প্রধান মামলার আবেদনকারীরা মোটামুটি কয়েকটা দাবি করেছেন। প্রথমত, তদন্ত যেন নিরপেক্ষ এবং সময় অনুযায়ী হয়, সময়বদ্ধ হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে যেন এটা শেষ হয়। দ্বিতীয়ত, অনুদান সম্পর্কিত সমস্ত তথ্য ও প্রমাণ যেন সংরক্ষণ করা হয়। তৃতীয়ত, প্রয়োজন হলে সিবিআই কিংবা বহুমুখী বিশেষ তদন্তকারী দলের মাধ্যমে যেন তদন্ত করা হয়। চতুর্থত, ট্রাস্ট প্রতিষ্ঠার সময় অর্থাৎ 2020 সালের 5 ফেব্রুয়ারি থেকে নগদ অর্থ, মূল্যবান সামগ্রী এবং অন্য অনুদানের পুরো হিসাব আদালতের সামনে পেশ করা যেন হয়। একটি আবেদনে সিসিটিভি ফুটেজ, ডিভিআর, এনভিআর ডেটা, কিউআর কোড এবং ইউপিআই লেনদেনের তথ্য, পেমেন্ট গেটওয়ের লগ, হুন্ডির রেজিস্টার, টাকা গণনার কাগজপত্র, ব্যাংকের নথি, ভল্টে প্রবেশের রেকর্ড এবং মূল্যবান সামগ্রীর তালিকা সংরক্ষণের দাবিও জানানো হয়েছে। কারণ ডিজিটাল প্রমাণের একটি সমস্যা হলো নির্দিষ্ট সময়ের পরে তা স্বয়ংক্রিয়ভাবে মুছে বা ওভাররাইট হয়ে যেতে পারে। তাই তদন্ত দ্রুত না হলে
গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসে এটা পরিষ্কারভাবে বলেছে। 4th অধ্যায়, সুপ্রিম কোর্ট আজ কি বলল? আজকে মামলাটি শুনেছে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ডি মোহনার বেঞ্চ। আদালতের নির্দেশের মূল কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। আদালত আজ যে নির্দেশগুলো দিয়েছে: 1, এসআইটিকে দ্রুত তদন্ত শেষ করতে হবে। 2, তদন্তকে তার যৌক্তিক পরিণতিতে পৌঁছে দিতে হবে, অর্থাৎ শুধু কয়েকজনকে গ্রেপ্তার করে তদন্ত থামিয়ে দিলে চলবে না। টাকা কোথা থেকে সরানো হয়েছে, কিভাবে সরানো হয়েছে, কারা লাভবান হয়েছে এবং ব্যবস্থাপনার কোনো দুর্বলতার সুযোগ নেওয়া হয়েছে কিনা, এই সব কিছু খতিয়ে দেখতে হবে। 3 নম্বর, এসআইটিকে তদন্তের অগ্রগতি সম্পর্কে রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। সেই রিপোর্ট দিতে হবে সিল করা খামে। 4, বিভিন্ন মামলাকারী তদন্তের মান এবং স্বচ্ছতা উন্নত করার জন্য কোনো কার্যকর পরামর্শ দিলে সিটকে তা নিরপেক্ষভাবে বিবেচনা করতে হবে। এবং 5, এসআইটির রিপোর্ট এখনই প্রকাশ্যে আনার আবেদন আদালত মঞ্জুর করেনি। প্রধান বিচারপতি জানিয়েছেন, এসআইটি সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত এবং আদালতের কাছে দায়বদ্ধ। রিপোর্ট প্রথমে বিচারপতিরা পরীক্ষা করবেন, তারপরে প্রয়োজন মনে করলে সংশ্লিষ্ট পক্ষগুলিকে দেওয়ার প্রশ্ন বিবেচনা করা হবে। বর্তমান পর্যায়ে রিপোর্ট প্রকাশ করলে তদন্তের গতিপথ, সাক্ষীদের বক্তব্য অথবা প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। এই কারণে সম্ভবত আদালত সতর্ক অবস্থান নিয়েছে। এটি আদালতের বক্তব্য থেকে করা একটি যুক্তিসঙ্গত অনুমান, চূড়ান্ত বিচার নয়। এবার আসুন এসআইটিতে কারা রয়েছেন। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর উত্তরপ্রদেশ সরকার, যোগী সরকার 4 সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে। দলের নেতৃত্বে রয়েছেন আইজি কিরণ এস, তার সঙ্গে রয়েছেন একজন ডিআইজি, একজন এসএসপি এবং একজন এএসপি পদমর্যাদার কর্মকর্তা। কিন্তু সুপ্রিম কোর্ট শুধু পুলিশ আধিকারিকদের নিয়েই সন্তুষ্ট থাকেনি। আদালত এসআইটিতে একজন ফরেনসিক অডিটর অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়। সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানিয়েছেন সেই নির্দেশ মানা হয়েছে। ফরেনসিক অডিটর কেন গুরুত্বপূর্ণ? কারণ এটা শুধুমাত্র কে টাকা নিয়েছে এই প্রশ্নের তদন্ত নয়। দেখতে হবে হিসেবের খাতায় কি লেখা হয়েছিল, বাস্তবে কত টাকা জমা পড়েছিল, কত টাকা ব্যাংকে পৌঁছেছিল, রসিদ ও নগদের মধ্যে কোনো ফারাক ছিল কিনা, ডিজিটাল লেনদেনে কোনো অসঙ্গতি আছে কিনা এবং হিসাবের রেকর্ড পরে বদলে ফেলা হয়েছিল কিনা। সাধারণ পুলিশ তদন্তে সাক্ষী, সিসিটিভি এবং উদ্ধার হওয়া টাকা গুরুত্বপূর্ণ, কিন্তু আর্থিক তছরূপের প্রকৃত বিস্তার জানতে প্রয়োজন একজন হিসাব বিজ্ঞানী বা অডিটরের, যিনি আছেন বিশেষজ্ঞ, তাকে। ট্রাস্টের ভূমিকা এবং নেতৃত্বে পরিবর্তন নিয়ে কি হলো, 2 কথা বলা যাক। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট জানিয়েছে তাদের অনুদান যথাযথভাবে নথিবদ্ধ করা হয় এবং ব্যাপক অনিয়মের অভিযোগ তারা অস্বীকার করেছে। তবে এই ঘটনার সামনে আসার পর ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় এবং ট্রাস্টি অনিল মিশ্র পদত্যাগ করেছেন। ট্রাস্ট একজন অন্তর্বর্তী সম্পাদক নিয়োগ করেছে এবং নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা বা চিফ এক্সিকিউটিভ অফিসার নির্বাচনের প্রক্রিয়াও শুরু হয়েছে। ট্রাস্টের কোষাধ্যক্ষ গোবিন্দ দেব গিরি ঘটনাটিকে অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেছেন। দেখুন, পদত্যাগ মানেই অবশ্য ফৌজদারি অপরাধ স্বীকার করা নয়, এটি প্রশাসনিক এবং নৈতিক দায় গ্রহণের পদক্ষেপ। কারো বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া গিয়েছে কিনা তা এসআইটির চূড়ান্ত রিপোর্ট
এবং পরবর্তী বিচার প্রক্রিয়াতে পরিষ্কার হবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে এখনো কোনো সাধু বা সন্তের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি, তবে এটিও প্রাথমিক তদন্তের পর্যবেক্ষণ, চূড়ান্ত রিপোর্ট নয়। এবার আসুন রাজনৈতিক লড়াই কোথায় পৌঁছেছে। রাম মন্দিরের সঙ্গে বিজেপি এবং বৃহত্তর হিন্দুত্ববাদী আন্দোলনের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, তাই অনুদান চুরির অভিযোগ স্বাভাবিকভাবেই রাজনৈতিক অস্ত্র হয়ে উঠেছে। কংগ্রেস সমেত বিরোধীরা বর্তমান ট্রাস্ট ভেঙে দিয়ে সম্পূর্ণ পুনর্গঠন এবং সুপ্রিম কোর্টের নজরদারিতে স্বাধীন তদন্তের দাবি করেছে। বিজেপির পাল্টা অভিযোগ, বিরোধীরা কয়েকজন কর্মীর অপরাধকে ব্যবহার করে রাম মন্দির এবং হিন্দু সমাজের বদনাম করতে চাইছে, সাধু সন্তদের বদনাম করতে চাইছে। এই জায়গায় সুপ্রিম কোর্টের সতর্ক বার্তাটি সবচেয়ে তাৎপর্যপূর্ণ। এর আগের শুনানিতে আদালত আবেদনকারীদের স্পষ্টভাবে বলেছিল, আদালতকে রাজনৈতিক লড়াইয়ের মঞ্চে পরিণত করবেন না, মামলাটিকে রাজনৈতিক রং দেয়া চলবে না। এটি আপাত দৃষ্টিতে একটি ফৌজদারি অপরাধের মামলা এবং এর নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। অর্থাৎ আদালত একটা সীমারেখা টেনে দিয়েছে। মন্দিরের পবিত্রতার অজুহাতে অপরাধ চাপা যেমন দেয়া যাবে না, তেমনি অপরাধ প্রমাণিত হওয়ার আগে রাজনৈতিক উদ্দেশ্যে গোটা ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা প্রত্যেক ট্রাস্টিকে চোর বলাও চলবে না। আজকের নির্দেশের যে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, তার বৃহত্তর তাৎপর্যটা কি? এই মামলার গুরুত্ব রাম মন্দিরের সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত যেতে পারে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, এসআইটির তদন্ত রিপোর্ট দেখার পর দেশের সমস্ত মন্দিরের অনুদান কিভাবে পরিচালিত হবে, কি ধরনের স্বচ্ছতা বজায় রাখতে হবে, সে বিষয়ে সংস্কারমূলক নির্দেশ জারির কথা সুপ্রিম কোর্ট বিবেচনা করবে। ভবিষ্যতে বড় ধর্মীয় প্রতিষ্ঠানে কয়েকটি ব্যবস্থা বাধ্যতামূলক করা হতে পারে। নগদ অনুদান গণনার সময় একাধিক স্তরের নজরদারি, দীর্ঘ সময় সিসিটিভি ফুটেজ সংরক্ষণ, প্রতিদিনের নগদ সংগ্রহের সঙ্গে ব্যাংক জমার মিল আছে কিনা পরীক্ষা করা, হুন্ডি খোলা ও টাকা পরিবহনের ডিজিটাল রেকর্ড, নিয়মিত স্বাধীন অডিট এবং মূল্যবান ধাতু বা অলংকারের পৃথক ইনভেন্টরি করতে হবে। ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ না করেও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে হবে, কারণ ভক্তের দানের সুরক্ষা ধর্মবিরোধী নয়, বরং ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি মানুষের বিশ্বাস রক্ষা করার অঙ্গ। এবার শেষ করি আলোচনা। অযোধ্যার রাম মন্দির ভারতীয় সভ্যতা, বিশ্বাস এবং দীর্ঘ রাজনৈতিক আইনি আন্দোলনের এক বিরাট প্রতীক। সেই মন্দিরে কেউ যদি রামের নাম করে দেয়া অর্থ আত্মসাৎ করে থাকে, তাহলে তার বিরুদ্ধে কঠোরতম আইন অনুগ ব্যবস্থা হওয়া উচিত। সে কর্মচারী হোক, আধিকারী হোক কিংবা যত প্রভাবশালী ব্যক্তি হোক না কেন। একই সঙ্গে বিচার শেষ হওয়ার আগে কাউকে অপরাধী বানিয়ে দেয়া কিংবা একটি ফৌজদারি তদন্তকে হিন্দু ধর্মের বিরুদ্ধে রাজনৈতিক প্রচারে পরিণত করা চলবে না। সুপ্রিম কোর্টের বার্তা তাই খুব পরিষ্কার, রাজনীতি নয়, প্রমাণ চাই। গোপনীয়তার নামে ধামাচাপা নয়, নিরপেক্ষ তদন্ত চাই। আবার অভিযোগের নামে নির্বিচার চরিত্র হনন চলবে না। এসআইটির সামনে এখন প্রধান দায়িত্ব কেবল উদ্ধার হওয়া প্রায় 80 লক্ষ টাকার হিসাব দেয়া নয়, অনুদান ব্যবস্থার কোথায় ফাঁক ছিল, কারা সেই ফাঁকের সুযোগ নিয়েছে এবং ভবিষ্যতে একই ঘটনা আটকানো যাবে কিভাবে, তার পূর্ণ উত্তর খুঁজে বার করা। কারণ রাম মন্দিরে দেওয়া অনুদান শুধু টাকা নয়, তার সঙ্গে জড়িয়ে রয়েছে কোটি কোটি মানুষের আস্থা, বিশ্বাস। আর আস্থা বা বিশ্বাসের অর্থ যারা চুরি করে, তাদের অপরাধ শুধু আইনের বিরুদ্ধে নয়,
মানুষের আস্থার বিরুদ্ধে। কেমন লাগলো আমাদের আজকের এই প্রতিবেদন? যদি ভালো লেগে থাকে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।